নানা জায়গার অভ্যুত্থানেরও অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং বাংলাদেশ যেরকম একটা জায়গায় ছিল সেখান থেকে ধরুন ৩৬ দিনের একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে হয়তো ফ্যাসিজমকে তাড়ানো যাবে, কিন্তু তার প্রেক্ষিতে ৫ অগস্ট সন্ধ্যা থেকে একটা দোজক বেহেশতে পরিণত হবে এরকম কল্পনা বা ইউটোপিয়া তো থাকার কথা না। আমাদের কারোরই সেরকম কোনো প্রত্যাশা ছিল না, কিন্তু আমার কাছে কেন জানি ৫ অগস্ট সন্ধ্যা থেকেই মনে হয়েছে যে ধরুন যে মানুষেরা কিন্তু মোটামুটি ভাবে ১৫ বছরের স্ট্যাটাস কোর সঙ্গে একটা সম্পর্ক, মানে সুন্দর সম্পর্ক ছিল তাদের, মানে তাদের ভালোই লাগতে শুরু করেছিল। হ্যাঁ, তারা মন্দের ভালো মনে করতো আওয়ামী লীগকে, সে কারণে কোথাও একটু অসুবিধা হলে একটা উন্মত্ত আমি 5 অগস্ট সন্ধ্যা থেকে যেরকম প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পেলাম, আমার কাছে মনে হয়েছে যে ডেমোক্রেসির ইন্ডেক্সে আমরা আসলে ওই সন্ধ্যাতেই গণতন্ত্রের একটা সূচক ছুঁতে পেরেছি, যে এই যে মানুষগুলো যারা একেবারেই প্রতিবাদের ধারে কাছে ছিলেন না তারা প্রতিবাদী হতে পারছেন, তাহলে নিশ্চয়ই দেশের পরিবেশের কিছুটা পরিবর্তন হয়েছে। আর এখন এই ক্রেডিট গোজ টু হুম, এইটা নিয়ে বাংলাদেশে একটা সমস্যা আমাদের সব সময়ই রয়েছে। আপনি মুক্তিযুদ্ধের পরে দেখবেন যে এখানে কার কতটা অবদান তা নিয়ে নানান রকম জটিলতা তৈরি হয়েছে, আর এর ডিটেলে যাব না, আমরা জানি। সুতরাং এই যে জুলাই বিপ্লব বলি আমি, এটাকে যদিও আপনারা অভ্যুত্থান বলেন এবং কেউ কেউ আন্দোলন বলে, প্রায় তো এটার পরে ক্রেডিট গোজ টু হুম নিয়ে আমি বেশ কিছুটা অস্থিরতা দেখেছি। আমার কাছে না একটা জিনিস যেটা মনে হয়েছে যে এই যে কিশোররা যারা তাদের জীবন দিতে দাঁড়িয়ে গেল, আপনি গুলি করলে একজন মারা যাচ্ছে, বাকি ৯ জন দাঁড়িয়ে থাকছে, এই ছেলে মেয়েগুলো 6 অগস্ট সকাল থেকে এসে ইতিহাস রচনা করতে শুরু করলেন এবং সেখানে কার কতটুকু স্টেক ছিল সেটা কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিতে শুরু করলেন। এই জিনিসটা না আমার কাছে শৈশব থেকে আপত্তিজনক। ডক্টর ইউনূসকে যেহেতু এই তরুণ তরুণীরাই পছন্দ করে এনেছেন এবং উপদেষ্টারা যেহেতু বিভিন্ন আলাপ আলোচনার মাঝ দিয়ে এসেছেন, তাদেরকে আমি সরাসরি এর মধ্যে ফেলতে চাই না, কিন্তু দৃশ্যত তো সেটাই মনে হয় যে তরুণদের একটা বিপ্লব হয়ে গেল, তারপরে ঠিক আছে বাবারা তোমরা এখন ক্লাসরুমে চলে যাও, আমরা আবার দেশটাকে দেখে নিচ্ছি, এরকম একটা ব্যাপারটা হচ্ছে যে যে দেশে ধরেন এইচটি ইমামের মতন একজন বয়স্ক মানুষ, উনি ছাত্রলীগের মিটিং এ গিয়ে বলেন যে তোমরা রিটেন পর্যন্ত দাও, ভাইভাটা আমরা দেখে নিব। এবং যেটা হয়েছে যে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে সেখানে তারা আবার খানিকটা ফেডারেশন নিটসের মতো চিন্তা করতেন যে তাদের বিশুদ্ধ আওয়ামী রক্ত দেখে নিতে হবে। কত আপত্তিজনক একটা চিন্তা। তো সেই জায়গায় ধরুন আমাদের দেশের যে ছেলেমেয়েরা যাদের সাধারণ পরিবার থেকে আসে, যাদের সেরকম অ্যাফ্লুয়েন্স নেই, তাদেরকে তো একটা কিছু করে খেতে হবে। এবং সেইখানে আপনি জানেন যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর কতটুকুই বা বিকশিত হয়েছে, সেগুলো এখনো মুদি দোকানের মতন করেই চলে, যে মানে আপনি হায়ার অ্যান্ড ফায়ারের কোনো নিশ্চয়তা নাই। অন্যদিকে সরকারি চাকরি একটা চাকরি না, কিন্তু যে সমাজে দেখেন ব্রিটিশ সেরেস্তাদার বা মুন্সি হলে বা ধরুন পাকিস্তানের কেরানি হলে আপনি বাংলাদেশ আমলে এসে আপনাকে অভিজাত পরিবারের লোক বলা হচ্ছে। কাজেই বাংলাদেশে যেহেতু একটা মনের মধ্যে একটা কাস্ট সিস্টেম রয়ে গেছে যে আমাকে খুব অভিজাত হতে হবে, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক হতে হবে, পথ তো একটাই, আপনাকে সিভিল সার্ভিসে যেতে হবে, স্যার হতে হবে। স্যার ডাক শোনার যে আকুতি আমাদের সমাজ মানুষে, সেখানে আপনি আগে বয়স্কদের সমালোচনা করেন, তারপর তাদেরকে দেখেই তো এই স্বপ্নগুলো তাদের মধ্যে জারিত হয়েছে এই তরুণদের মনে। তারা কোত্থেকে এই স্বপ্নের দৈর্ঘ্য এত ছোট হবার কারণটা কি? কারণ হচ্ছে স্বপ্নের দৈর্ঘ্যটা এইভাবেই বিনির্মাণ করা হয়েছে। ২০০৬ সাল পর্যন্ত ধরেন চাঁদাবাজিটাও যে লেভেলে ছিল, সেখানে একজন রাজনৈতিক কর্মী সারা জীবন চাঁদাবাজি করে এই ২-৩ কোটি টাকা হলেই বাস যথেষ্ট। কিন্তু শেখ হাসিনার সময়ে এসে আপনার পিয়নের ৪০০ কোটি টাকা। বুঝতে পারছেন যে
2009 সালে যার কাঁচা বাড়ি, তার 2015 সালে প্রাসাদ, যে ঘড়ি ছিল না হাতে তার হাতে রোলেক্স ঘড়ি, চুলে জেল দিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে। তো আপনি এই যে জীবন, সেটা তো তরুণদের, আমি বললাম না স্বপ্ন, ওই একটা হচ্ছে বিসিএস এর স্বপ্ন, আরটা হচ্ছে চাঁদাবাজি করে কমিশন খেয়ে আপনার এরকম হেলিকপ্টারে চড়ার স্বপ্ন। এইটা তো সমাজের মধ্যে আসলে সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এটাকে আপনার তো রিপেয়ার করতে হবে। সব দোষ আপনি যদি তরুণদের উপরে দিয়ে দেন তাহলে কিন্তু উনি তাকে নষ্ট বলে, আমার মনে হয় আমরা শেখ হাসিনার সঙ্গে থাকতে চেয়েছেন এবং যারা ওই রকম গোলাগুলির মধ্যে রক্তপাতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষ্ণচূড়ার ফুল ফুটতে দেখছিলেন। তো এখন যেটা হয়েছে যে প্রথম আপনি খেয়াল করেছেন যে বিএনপিতে খুবই আধুনিক লোকজন, হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে দেখছি খুব ক্লিন শেভড স্মার্ট লোকজন, স্মার্ট অ্যাটায়ারের লোকজন, তারা বিএনপি করেন। কিন্তু আপনার আওয়ামী লীগের যে কালচারাল উইংটি রয়েছে তারা বিএনপিকে প্রথম থেকে, আমার তো 90-এর গণঅভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এলো, আপনি দেখবেন যে খুব দ্রুততার সঙ্গে তাদেরকে একটি ডানপন্থী দল, একটি ইসলামপন্থী দল, একটি পাকিস্তানপন্থী দল এই গান শুরু করে দিল। এবং এই চোটপাটটা বিএনপির সঙ্গে তাদের চলেছে মোটামুটি ভাবে আপনার কিন্তু এই গত বছর জুলাইয়ের আন্দোলনটা শুরু হবার পর। কিন্তু যেহেতু এই ছেলে মেয়েরা তার পতন ঘটিয়েছে আওয়ামী লীগের, ফাইনালি এসে তাহলে সে তখন বিএনপি থেকে শিফট করে তার ওই ডিফেমেশনটা চলে গেছে তখন এই ছেলে মেয়েদের উপর। তারা যখন এনসিপি গড়েছে তখন এই এনসিপি কে আগে যেরকম বিএনপি কে তারা বলে দিত ডানপন্থী, ইসলামপন্থী, এই সেই, একে ওইভাবে রাঙিয়ে দিতে চেষ্টা করছে। এটা আসলে জাস্ট, আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ মারা গেছেন, 2 থেকে 4 লাখ নারী নির্যাতিত হয়েছেন, 1 লাখ মানুষ শরণার্থী হয়েছে, যাদের মিলিটারি পৌঁছাতে পারে এরকম এলাকা থেকে আরো ভিতরে গ্রামের মধ্যে চলে গেছে মানুষ। সেইভাবে আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে বাংলাদেশের প্রতিটি পরিবারেই মুক্তিযুদ্ধের স্মৃতি রয়েছে। কিন্তু সেইখানে দেখা গেল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যারা সম্মুখ সমরে ছিল সেরকম নেতারা আপনি দেখবেন পরবর্তীতে বিএনপিতে বেশি পাবে। কি মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা খুব আপন এবং গভীর করে নিল এবং এটার একটা মালিকানা তারা নিয়ে নিল। মালিকানা কে নেয়নি আপনি বলেন তো? শৈশব থেকে কবে আপনার স্কুলে 26 জামাতে ইসলামী হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাকে 1986 নির্বাচনে দেখবেন যে আওয়ামী লীগের সঙ্গে একটা বন্ধুত্বে ছিল এরশাদের কাছে সারেন্ডার করার সময়। 90-এর গণঅভ্যুত্থানে দেখবেন আপনি ডান থেকে শুরু করে বিএনপি আওয়ামী লীগ সবার সঙ্গে ছিল। খালেদা জিয়ার বিরুদ্ধে কেয়ারটেকার, তখন বিএনপি আবার কি বলে জামাত স্ট্র্যাটেজিক পার্টনার। ডিফেম করছেন, মানে ডিফেম আপনি করছেন না, মানে অন্যরা যে করছে এনসিপি কে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, তারা মোটেই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে না। যে মুক্তিযুদ্ধের চেতনা তাদের জীবনে একটা অত্যাচারের, নির্যাতনের, নিগ্রহের টুল হিসেবে এসেছে, তাদের জীবনে যে বাস্তবতাটা আপনার আমার জীবনের বাস্তবতাটা কিন্তু সেটা এক না। ওকে আপনি চিন্তা করেন রাজাকারের নাতিপুতি বলে দিচ্ছে, এটা তো প্রধানমন্ত্রী বলেছেন। এ কথা তাদেরকে 15 বছর ধরেই শুনতে হয়েছে, শৈশব থেকেই শুনছে যে আপনি আওয়ামী লীগের সঙ্গে কোনো ব্যাপারে সহমত পোষণ না করলেই আপনি রাজাকার। তো এই তিক্ততা থেকে তারা ওই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যেভাবে ফিল করি ওভাবে করতে পারবে না, কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে সে দেখেছে নিগ্রহের টুল হিসেবে ব্যবহৃত হতে। কাজেই ওইভাবে তাদেরকে জাজ করে ফেলা, এটা আমার মনে হয় যে আমাদের সময় পরিণত মানুষের চিন্তা, এবং যাকে গণরুমে নির্যাতিত হতে হয়নি, যার আবরারের মতো হত্যাকাণ্ড যার বন্ধুর জীবনে ঘটেনি, তারা এটা বলতে পারবে। আমি আপনি কিন্তু ওইটা বলতে পারছি, কারণ আমাদেরকে এই তিক্ততার মধ্যে দিয়ে। আপনাকে একটা কথা বলি, আমি আপনি দুজনই তো জার্মানিতে ছিলাম। জার্মানির সমাজে আপনি কালচারাল ওয়ার দেখেছেন? এই যে বাংলাদেশে যেরকম সারা দিন কালচারাল ওয়ার হয়, কে বামপন্থী, কে ডানপন্থী, কে দক্ষিণপন্থী, কে উত্তরপন্থী, কে নকশি পাঞ্জাবি পরে ঘুরছে, কে দাড়ি টুপি নিয়ে ঘুরছে, কে হিজাব পরেছে, কে কুচি দিয়ে শাড়ি পরেছে, এসব আলোচনা আপনি জার্মানিতে দেখেছেন? এই যে আপনার অবস্থান স্পষ্ট করুন। কেন? আমি তার কাজে কর্মের মধ্যে দিয়েই দেখব যে সে কিভাবে যাচ্ছে, তার অবস্থানটাকে চিহ্নিত হতে দেওয়া। এরা মধ্যপন্থী হবে, এরা মধ্যপন্থী হবে। আমার মনে হয় যে জেনজি
তারা এরকমই। হ্যাঁ, তাদের আপনার ওই আমাদের সময় যেরকম একটা কাঠামোর মধ্যে একজনকে ঢোকানো যেত, এই প্রজন্মকে ওইভাবে আপনি একটা কাঠামোর মধ্যে ঢুকাতে পারবেন না। তবে সামাজিক গণতন্ত্রী হবারই ধাঁচ এদের মধ্যে আছে, এবং এদের দলে অনেক নারী সদস্য আছে যে নারী নেতৃত্বকে আমার বেশ প্রতিশ্রুতিশীল মনে হয়েছে। এবং প্রতিদিনই তো এদেরকে আপনার ওই সমাজের নানান জিজ্ঞাসার মুখোমুখি হতে হচ্ছে। এবং এরা যেহেতু আপনার ওই প্রচলিত, আমাদের সমাজের প্রচলিত প্রগতিশীলতার সংজ্ঞার সঙ্গে মিলছে না, সেই কারণে তাদেরকে প্রগতিশীলতার পৈতেটা পড়ানো যাবে নাকি তাদেরকে বাচ্চা পরীক্ষায় ফেল করেই গেছে, এখন আমরা অভিভাবকরা বসে আলাপ করছি, তা তো না। মানে বাচ্চা তো এখনো পরীক্ষা দেয়নি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ডক্টর জাহেদের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার ব্র্যান্ডিং কি। মানে বিএনপি কে তো দেখেছে দেশের মানুষ, তারা জানে, এবং বিএনপির শীর্ষ নেতারা অত্যন্ত সক্রিয় থাকার পরেও, অনেককে বহিষ্কার করার পরেও দেখা যাচ্ছে যে ওই আওয়ামী লীগের চাঁদাবাজরা চলে যাওয়ার পর তাদের সাম্রাজ্যটা মোটামুটি ভাবে তারা দখল করেছে। আবার জামাতকেও দেখা যাচ্ছে সেখানে, জামাত ক্যাশিয়ার হিসেবে সবসময় হয়তো থেকে যায় সবার সঙ্গে। তো এখানে এনসিপির ছেলেদের আসলে সততাকে সব এবং এই যে স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলোকে গুরুত্ব দিতে হবে। কেন? যেহেতু তারা নতুন প্রজন্মের রাজনীতি, এই যে তারা নতুন বন্দোবস্তের কথা বলছে, এই নতুন বন্দোবস্তটাই হচ্ছে স্বচ্ছতা। এই নতুন বন্দোবস্তটাই হচ্ছে যে তাদের দলের কেউ ওই একই কাজ করছে। চালাপাটরা হচ্ছে যে ধরুন বাংলাদেশের রাজনীতিতে আমরা সবাই জানি যে বিএনপি, বাম দল, এমনকি ইসলামপন্থী দলগুলো, তাদের যে রেটরিক, তাদের যে ভাষারীতি, তা মোটামুটি শালীন ছিল। কিন্তু আওয়ামী লীগের সময় দুঃখজনক হলেও সত্য যে শেখ হাসিনা নিজেই অশালীন রেটরিক গুলোকে উনি ট্রেনিং দিতেন ওই সেই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি নামের সংবাদ সম্মেলনে। এবং আমরা সিপি গ্যাং নামের একটি দলকে দেখেছিলাম যে যারা অনলাইনে গালাগালের প্রচলন করে। তো এই ছেলে মেয়েরা যেহেতু ওই যে ট্যাগিং দেখে বড় হয়েছে, এবং নারীদেরকে পতনের পরে ওরা ভেবেছে এখন এতদিন তো ওরা আমাদেরকে ট্যাগিং করেছে, এখন আমরা ওদেরকে ট্যাগিং করি। তো এখন আসলে এইভাবে তো চলবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে ধরেন ওদের তো সবচেয়ে বড় শত্রু হচ্ছে পতিত আওয়ামী লীগ এবং এর কালচারাল উইং। তারা তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে ধরেন তিক্ত করে তোলে। এই তিক্ততার রিয়াকশনটা গিয়ে পড়ছে হচ্ছে বিএনপি এবং অন্যান্য যারা সত্যিকার শুভাকাঙ্ক্ষী এবং সমাজের নাগরিক সমাজ, যারা আসলেই একটি সভ্য সমাজ বিনির্মাণে এই ছেলে মেয়েগুলোকে দেখতে চান, তাদের উপরে। পরিবেশটা কিন্তু খুব সহজ না, এটা অনেক জটিল। এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে না পারলে যে আসলে এই সমস্ত রাজনীতির কোনো মূল্য নাই, এবং এটা কল্যাণ রাষ্ট্র না হলে সেটা রাষ্ট্রই হয়ে ওঠে না। এই ব্যাপারটা এই তরুণদেরকে বুঝতে হবে, এবং সত্যিকার অর্থেই এই যে সমালোচনাগুলো, এগুলোকে অমূলক মনে না করে, বরং এই যে যেটা ডক্টর জাহেদ একটু আগে বলছিলেন, উনি তো উপকারী করছেন এই সমালোচনাটা। খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আমাকে নিয়ে এসছেন, এইটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার মনে হয় কি জানেন, যে এই যে ছেলে মেয়েরা কেউ এনসিপিতে থাকলো, কেউ ধরুন ছাত্র দলে আছে, কেউ ছাত্র শিবিরে আছে, বা উমামা ফাতেমার মতো যারা, হ্যাঁ, এদের নিজেদের মধ্যে নানান রকম মতবিরোধ হোক, এরা নিজেদের মধ্যে বিতর্ক করুক, এরা এদের নিজেদের ভেতরের ভুল ভ্রান্তিগুলো সামনে নিয়ে আসুক। আমার যেটা আসলে একটু অপছন্দই হয় সেটা হচ্ছে যে ওই একটু গুরুজনরা তাদের আবার এক একজনের মেন্টর হয়ে যেতে চেষ্টা করছে, নিজেদের কথাগুলো ওদের মুখ দিয়ে বলাতে চেষ্টা করছে। মানে অত অল্প বয়সের ছেলে মেয়ে কথা শুনে যদি মনে হয় যে ৪৫ বছরের একজন সংস্কৃতি মামা বা খালা কথা বলছেন, তখন তো ভালো লাগে না। আমার মনে হয় যে বড়দের ইন্টারফেয়ারেন্সটাও একটু বেশি। এই চুক্তিটা তো বোধহয় বিভিন্ন দেশ যারা এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে আমেরিকার সঙ্গে, তারা সবাই গোপনীয়তা চুক্তি করেছে। এইটা ওই চুক্তিটাকে গোপন রাখা হবে তা না, নেগোসিয়েশনের সময়টাতে গোপনীয়তাটা বজায় রাখা। এটা অন্যান্য দেশগুলো যদি বজায় রাখে সেক্ষেত্রে বাংলাদেশে বজায় রাখতে অসুবিধা কি? বাংলাদেশ তো পৃথিবী গ্রহের মধ্যেরই একটা দেশ। যে সরকার যে নেগোসিয়েশনটা করছে, এইটা করার পরে চুক্তিটা হলে তখন
আমরা জানতে পারবো যখন, তখন আলোচনা করে সুবিধা হবে না? মানে আপনার কি মনে হয় যে আমরা অ্যাপ্রিহেনশনের নিয়ে এত আলাপ কি করতে পারবো, যে কি চুক্তি হচ্ছে সেটা না জেনেই আমরা কি আগেই বলে বসবো যে দেশ বেচে দিচ্ছে? মানে এগুলো তো আসলে আমার মনে হয় যে খুব খুব কঠিন রাজনীতি করা। মানে এটা আওয়ামী লীগের মতো আচরণ। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ তো পৃথিবী গ্রহের বাইরে না, পৃথিবীর সব দেশে সাংবাদিকদের দায়িত্বই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ত্রুটি বিচ্যুতিগুলো বের করা। এই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি তাদের কাজ না, তাদের কাজ হচ্ছে প্রশ্নই করতে এসেছি, প্রয়োজনের নিন্দা করতে এসেছি। এই কালচারে অভ্যস্ত হতে না পারলে এটা কোনো রাজনীতি হবে না। মনে হচ্ছে যে এগুলোর যে ধরেন অর্থনৈতিক লাভালাভ, সেগুলো কি ইউনূস নিজে এনজয় করবেন ভবিষ্যতে? আপনার মনে হয়? জাস্টিফিকেশন লিগ হতে চাচ্ছি না, আমার অবজারভেশন হচ্ছে যে ম্যানেজারিয়াল স্কিল উনার আছে এবং উনি এই নির্বাচন হয়ে যাওয়ার পরে অবসর জীবনে কি করবেন সেটার জন্য কিছু অ্যাসাইনমেন্ট নেয়ার চেষ্টা করছেন। তো এই কাজগুলো তিনি স্বচ্ছতার সঙ্গে করেন কিনা সেটা আমরা দেখব। তবে আরেকটা জিনিস হয়তো আমরা একটু ভুলে যাচ্ছি উনাকে সমালোচনা করার সময়, যে শেখ হাসিনা গিয়ে তো উনি একা শত্রু নন আমাদের। মানে আমরা ভারতীয় মিডিয়া এবং ভারতীয় প্রশাসন থেকে যেরকম এক ধরনের প্রোপাগান্ডার সম্মুখীন হয়েছি, সেখানে অধ্যাপক ইউনূসের ইমেজের কারণেই এখন পর্যন্ত আমরা একটি আফগানিস্তান হিসেবে চিত্রিত হইনি আর কি। বলছে যে ভারতীয় মিডিয়া যখন বলছে যে বাংলাদেশ জঙ্গিদের কবলে চলে গেল, এই যে ন্যারেটিভটা 16 জুলাই থেকে শুরু করেছিল গত বছর, ওইটা অধ্যাপক ইউনূসের কারণে, অধ্যাপক ইউনূসের ইমেজ আমাদের কাছে কাজে লেগেছে। তারপরে উন্নয়ন বাজেট বা বিভিন্ন বাজেট থেকে ব্যয় সংকোচনের ব্যাপার, তারপরে কিছু ঋণ শোধ করা, মোটামুটি ভাবে আপনি যদি দেখেন যে মোটামুটি ভাবে অধ্যাপক ইউনূসের সময় বাজার দর স্থিতিশীল। আপনি খুব, আমার ধারণা যে এরপর একটু কথা বলেন দেশের তৃণমূলের সাধারণ মানুষের কাছে, হ্যাঁ, যারা এত ধরুন বড় বড় বিষয় নিয়ে চিন্তা করেন, নিজের ছোট্ট জীবনটা নিয়ে আলাপ করে, ওনারা আমার ধারণা যে অধ্যাপক ইউনূসের এই সময়টাতে খুশি এবং এই নির্বাচনটা সামনে উৎসবের সঙ্গে আয়োজিত হবে এটার জন্য অপেক্ষা করছে। আওয়ামী লীগ যে কালচারটা চালু করেছিল ওটা না থেকে, তিক্ততার সম্পর্ক না হয়ে এইরকম একটা সভ্য সম্পর্কই হোক, নতুন সভ্য